প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। নাইন স্যার বাংলা অনলাইন এসএসসি স্পেশাল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা গিয়েছে। আশা করি সকলেই ভালো পরীক্ষা দিয়েছো, কেননা যারা আমার ক্লাসগুলো করেছো, তাই সেই ক্লাস থেকে অনলাইন ক্লাসগুলো থেকে একেবারে হুবহু সবই কমন এসেছে। এবং আমাকে তোমরা অনেকে জানিয়েছো, অনেকে মেসেজ দিয়েছো, ফোন কল করেছো যে তোমাদের পরীক্ষা অসাধারণ ভালো হয়েছে। সেই থেকে তোমরা আরো প্রত্যাশা করছো যে বাংলা দ্বিতীয় পত্রের জন্য আমি তোমাদেরকে আরো কিছু কমন দিতে পারি। সেজন্য আমাদের আজকের এই স্পেশাল ক্লাসটা আয়োজন করেছি। এখানে আমরা দুইটা পর্ব দেখবো। একটা হচ্ছে ব্যাকরণ অংশ, যেটা আমাদের আগে একটা পর্ব ছিল, ওই পর্বটা তোমরা আমার ইউটিউব চ্যানেলে পাবে। এখন আমরা আজকে দ্বিতীয় পর্ব শেষ করব। আরেকটা অংশ হচ্ছে একেবারে ক্লাসের শেষে আমরা একটা সাজেশন, দুর্দান্ত একটা সাজেশন নিব, যেখান থেকে আমরা শতভাগ কমন পাবো ইনশাল্লাহ। তো সাজেশনটা পাইতে হলে আমাকে শেষ পর্যন্ত কিন্তু ক্লাসটা করতে হবে। আমি একেবারে শর্টকাটে চেষ্টা করব ক্লাসটা শেষ করার জন্য। তো গত পর্বে আমরা যেখান থেকে শেষ করেছি, আজকে আমরা সেখান থেকে শুরু করব। শেষ হয়েছিল আমাদের পরিচ্ছদ 17-এর 8 পর্যন্ত। আজকে আমরা শব্দের শ্রেণীবিভাগ পরিচ্ছদ 17 থেকে শুরু করব। তা আমরা জানি যে উৎস বিবেচনায় শব্দের মধ্যে তোমার কি ছিল, ভাগ ছিল। এটা আমরা জানি যে 4টা শ্রেণীতে ভাগ করা যায়। ঠিক আছে, তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। তা তৎসম, তদ্ভব, দেশি, বিদেশির মধ্যে তৎসম শব্দ কি ছিল? যেখানে হচ্ছে যে আমরা কয়েকটা মাত্র পৃথিবী, কয়েকটা 3টা শব্দ আছে, এগুলো আমরা দেখবো। পৃথিবী, আকাশ, বৃক্ষ। ঠিক আছে, পৃথিবী, আকাশ, বৃক্ষ, এই শব্দগুলো তুমি মুখস্থ করবা, যেহেতু বইতে যা আছে। এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না। এবং আমরা আবারও বলছি, এই বাংলা দ্বিতীয় পত্রের জন্য ব্যাকরণ এবং নির্মিতি, এই দুইটার জন্য বাংলা দ্বিতীয় পত্র বইয়ের বাইরে একটি প্রশ্ন আসবে না। সেই এত শর্ট সিলেবাস আসলে বাংলা দ্বিতীয় পত্র বইটা, সেখান থেকেও আরো সাজেশন দিয়েছি তোমাদের জন্য। আশা করি এবারেও তোমাদের পরীক্ষাটা দুর্দান্ত হবে। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কিছু পারিভাষিক শব্দ আছে। এই পারিভাষিক শব্দগুলো তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে। ঠিক আছে, এই পারিভাষিক শব্দগুলো একটু দেখে যেতে হবে। তারপরে দেখো, এখানে যে তদ্ভব শব্দ আছে, তদ্ভব শব্দগুলো আসলে মুখস্থ করার দরকারই নাই, একদম সহজ সহজ শব্দগুলো তদ্ভব শব্দ। এরপর আমরা যদি যাই দেশি শব্দ, দেশি শব্দগুলো একটু মুখস্থ করতে হবে। কুড়ি পেট চুলা, ডাব টোপর ঢেকি কুলা, এইভাবে পড়বা। কুড়ি পেট চুলা, ডাব টোপর ঢেকি কুলা, মুখে মুখে পড়ে ফেলো। কেমন? দেশি শব্দ কোনগুলা? কুড়ি পেট চুলা, ডাব টোপর ঢেকি কুলা, এভাবে পড়ে ফেলো, তাহলে মুখস্থ হয়ে যাবে। এরপর হচ্ছে আরবি কৌশল। আরবি শব্দের কৌশল দেখো, আল্লাহ হারাম হালাল বেছে হজ জাকাত পালন করতে বলেছেন, এটা একটা কৌশল। আরেকটা কৌশল হচ্ছে ঈদের তারিখে আদালতের উকিল বাকিতে কলম কিনে নগদে হালুয়া খেলো। কিনে নগদে হালুয়া খেলো, এই দুইটা লাইন মুখস্থ করে ফেলো। ঠিক আছে। আরবি কৌশল, দুইটা কৌশল দিয়েছি। তোমার কাছে যদি এর চাইতে ভালো থাকে, তুমি অবশ্যই সেটা অ্যাপ্লাই করবে। তারপর হচ্ছে পর্তুগিজ। দেখো, পর্তুগিজ বাদে এটাই স্টার মার্ক দিলাম, আমরা এটাকে স্টার মার্ক দিলাম। পর্তুগিজ শব্দ থেকে পরীক্ষাতে আসতে পারে, পর্তুগিজ শব্দ থেকে পরীক্ষাতে আসতে পারে, বেশি সম্ভাবনা বেশি, এটাকে আমি স্টার মার্ক দিলাম। এবং তোমরা দেখেছো গত ক্লাসগুলোতে যেটা যেটা আমি স্টার মার্ক দিয়েছি, ওখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে। পর্তুগিজ পাদ্রি বালতি করে আনারস, আলপিন, পাউরুটি গির্জার গুদামের আলমারিতে চাবি মেরে রাখে। এইখানে যেগুলো আন্ডারলাইন করা আছে, এগুলো হচ্ছে পর্তুগিজ শব্দ। এছাড়া কিছু ফার্সি, ওলন্দাজ, তুর্কি, হিন্দি শব্দ আছে। এখানে একটা কৌশল আমরা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে আরবি এবং ফার্সি শব্দ কিন্তু বেশি। তো তুমি ওলন্দাজ, তুর্কি, হিন্দি এগুলো খুব অল্প অল্প আছে। হ্যাঁ, যেমন হিন্দি হচ্ছে যে তোমার পানি আছে। ঠিক আছে, তারপর হচ্ছে যে সমঝোতা আছে। সমঝোতা মানে সমঝোতা আছে। তারপর হচ্ছে যে লাগাতার আছে, তাই না? লাগাতার আছে। তারপর হচ্ছে ধোলাই, ধোলাই আছে। ওকে, ধোলাই আছে। তাই এটা হচ্ছে যে যে সমঝোতা না হলে পানি মে লাগাতার ধুলাই করেগা, এভাবে মনে রাখতে পারো। সমঝোতা না হলে পানি মে লাগাতার ধুলাই করেগা। ঠিক আছে, এগুলো হচ্ছে কি শব্দ? হিন্দি শব্দ। এরপর ওলন্দাজ, ফার্সি, এগুলো কিন্তু অল্প অল্প শব্দ, অল্প দুই তিনটা, এগুলো কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হবে। তারপর তুর্কিতে মনে, তুর্কি দারোগা, তুর্কি দারোগা চাকরকে, চাকরকে, তুর্কি দারোগা চাকরকে চাকু দিয়ে, চাকু দিয়ে কি দিল? তোপ দিল। কোপ না বলে আমরা বলছি তোপ দিল, তোপ দিল। তাহলে এই যে দারোগা, চাকর, চাকু, তোপ, এগুলো তুর্কি শব্দ। ঠিক আছে, এইভাবে করে সবগুলো শিখবা। আমরা হয় আরবি ফার্সি যেহেতু বেশি, আমরা হয় আরবি শিখবো না হয় ফার্সি শিখবো, যে কোনো একটা শিখবো। যেটা শিখবো না অপশনে, যেটা তুমি পারবা না, ওইটাই হচ্ছে ফার্সি শব্দ। যেহেতু আমরা এখানে সবগুলো শিখেছি, শুধু ফার্সিতে শিখি নাই, তাহলে যেটা তুমি পারবা না ওটা হচ্ছে কি শব্দ? ফার্সি শব্দ। এইভাবে কৌশল করে শিখবা, তাহলে পড়াটা কমে যাবে। ঠিক আছে। এবার দেখো নিচের কোনটি দেশি শব্দ, তাহলে টোপর হচ্ছে দেশি শব্দ, তাই না? টোপর হচ্ছে দেশি শব্দ। এরপরে দেখো নিচের আরবি ভাষার শব্দ কোনটি? আরবি ভাষার শব্দ হচ্ছে তোমার কোনটা হবে বলো? জাকাত। তারপরে দেখো তোমার দোকান কোন ভাষার শব্দ?
ঠিক আছে, তুর্কি ভাষার শব্দ। যদিও বা দোকান, এটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, দরকার নাই এটা, যেটা আমাদের বইতে যদি না থাকে এটা দরকার নেই। এরপরে বিশেষ্য, দেখো বিশেষ্য পুরো চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, আমি সেই জন্য বিশেষ্য চ্যাপ্টারটা একেবারে মুখস্থ করে ফেলবো, আমি সেই জন্য এখানে বিশেষ্য থেকে কোনো সাজেশন দিচ্ছি না। তো ধরো যে বিশেষ্যের যে প্রকার আছে, আমরা যদি বইতে যাই, এই যে দেখো বিশেষ্যের যে প্রকারভেদ গুলো আছে, আমি একটা আন্দাজে একটা লিখি, কেমন? আন্দাজে একটা লিখি, কি আসে দেখা যাক। সংখ্যাবাচক শব্দ চলে আসছে। ওকে, ঠিক আছে। এই যে দেখো বিশেষ্য। তবে একটা কথা বলে রাখি স্যার, পাঠ্য বইয়ের গুলো অবশ্যই অবশ্যই মুখস্থ করে ফেলা। বিশেষ্য যে কোনো কিছুর নাম কেমন জানি, বিশ্ব এখানে 6টা প্রকার আছে। এখানে কয়টা প্রকার আছে? 6টা প্রকার আলোচনা করা আছে। এই যে এটাকে আমরা সংক্ষেপে বলেছিলাম নাজা, বস, গুপ্রি। নাজা, বস, গুপ্রি, হ্যাঁ, নামবাচক, জাতিবাচক, বস্তুবাচক, সমষ্টিবাচক, গুরুবাচক, ক্রিয়াবাচক। ওকে, এগুলো হচ্ছে বিশেষ্য। তো এর মধ্যে নামবাচক বিশেষ্যগুলো একটু জাস্ট রিডিং করলেই হবে, মুখস্থ করার দরকার নাই, আসলে বুঝে বুঝে রিডিং করলেই হবে। নাম, জাতি, বস্তু। যদি ইম্পর্টেন্ট বলো স্যার, আপনার যদি আমাকে বলো স্যার আমি ইম্পর্টেন্ট কোনটা, তাহলে আমি বলবো যে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই দুইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে। ঠিক আছে, এই দুইটাকে ভালো করে দেখবা। হ্যাঁ, সমষ্টিটা একটু দরকার, বাট 5-6 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে। তো এই দুইটাকে ভালো করে দেখবা, এবং এগুলো একটু মুছে, যেগুলো চেহারা দেখতে কিসের মতো, ক্রিয়ার মতো, বাট সে ক্রিয়া না, ক্রিয়ার নাম। এগুলো এগুলো কিন্তু চেহারা দেখতে ক্রিয়ার মতো, কিন্তু সে কি না, ক্রিয়া না, ক্রিয়ার নাম। এইগুলো মুখস্থ করে ফেলবা, পঠন, ভোজন, শয়ন করা, করানো, পাঠন, ন্যায় ইত্যাদি। তারপরে হচ্ছে গুণবাচক, সরলতা, দয়া, আনন্দ, গুরুত্ব, দৃঢ়তা, ধৈর্য, এগুলো হচ্ছে গুণবাচক বিশেষ্য। ওকে, তাহলে চলো আমরা আবার নোটে যাই। তো ধৈর্য কোন ধরনের বিশেষ্য? এই যে আমাদের আছে এখানে গুণবাচক বিশেষ্য। ঠিক আছে, এই যে গুণবাচক বিশেষ্য, তাহলে কোনটা হবে? আনন্দ হবে, তাই তো? আনন্দ। এরপরে হচ্ছে যে ক্রিয়া বিশেষ্য কোনটি? শয়ন। দেখতে চেহারা ক্রিয়ার মতো, এই যে শয়ন। ওকে, ঠিক আছে, সংক্ষেপে আমরা চলে যাচ্ছি। এরপর হচ্ছে সর্বনাম। সর্বনামকে অনেকগুলা ভাগে ভাগ করেছে বইতে, 9টা ভাগে ভাগ করেছে। তো তোমরা একটু সর্বনাম গুলাকে চোখ বুলাই নেবা, জাস্ট মুখস্থ করার দরকার নাই, মানে বুঝে বুঝে পড়বা। বক্তাপক্ষ কোনটা আমরা জানি, যে বলবে সে বক্তাপক্ষ, যে শুনবে সে শ্রোতাপক্ষ, বাকিরা হচ্ছে অন্য পক্ষ। হ্যাঁ, এগুলো আমরা জানি। তারপর হচ্ছে যে এইখানে এই সাজেশনের মধ্যে আমি সব আলোচনা করছি না, আমাদের শর্টকাটে শেষ করতে হবে। এখানে যেগুলো যেগুলো গুরুত্বপূর্ণ আমি সেগুলো কিন্তু এখানে দিয়েছি। ঠিক আছে, তোমরা বাসায় এগুলা পড়ে নিবে, কোনটা কোন গুরুত্বপূর্ণ আছে আমি সেটা দিয়েছি। নিচে কোনটি নির্দেশক সর্বনাম? এটা হচ্ছে যে, এটা উত্তরটা ভুল আছে, এটা হচ্ছে এরা হবে নির্দেশক সর্বনাম, যেটা দিয়ে আমরা নির্দেশ করি। ঠিক আছে, এই উত্তরটা তোমার কারেকশন করে দিবে, এরা হচ্ছে নির্দেশক সর্বনাম। এবার হচ্ছে সর্বনামের, নির্দেশক সর্বনামের উদাহরণ কোনটা আছে দেখো, এখানে আছে এটা নয় ওটা, এই যে এগুলো হচ্ছে নির্দেশক সর্বনাম। তার মানে বুঝা যাচ্ছে নির্দেশক সর্বনামটা তোমার ভালো করে দেখবা, এটা খুব ইম্পর্টেন্ট। নির্দেশক সর্বনাম কি? যেটা নির্দেশ করে, যেটা কি করে? নির্দেশ করে, এটা, ওটা, সেটা, ওইটা, ওটা। হ্যাঁ, এগুলো হচ্ছে নির্দেশক সর্বনাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে সকল, মানে যেগুলো সবগুলোকে বুঝায়। সকলকে বুঝাই কোনটা? সবাই বুঝাই সবগুলাকে, তাই না? সবাই বুঝাই সবগুলাকে। ওকে, তারপরে হচ্ছে ধরো আমরা চলে গেলাম কোথায়? বিশেষণে। বিশেষণও দেখো, যেগুলো দিয়ে সংখ্যা, পরিমাণ ইত্যাদি বুঝায়, এগুলো আমরা জানি, আমি আলোচনা করছি না এখানে। আমি যেগুলো জাস্ট গুরুত্বপূর্ণ, গুণ, বর্ণবাচক, গুণবাচক, অবস্থাবাচক, উপাদানবাচক। উপাদানবাচকটাকে আমরা স্টার মার্ক দিব, উপাদানবাচককে আমরা কি দিব? উপাদানবাচককে আমরা স্টার মার্ক দিব, কেমন? উপাদানবাচক হচ্ছে স্টার মার্ক থাকবে। উপাদানবাচক থেকে প্রশ্ন অসংখ্যবার আসছে, অসংখ্যবার। অবস্থাবাচক এটাকে ট্রিপল স্টার দিব, এটাকে একটা স্টার দিব। ঠিক আছে, গুণবাচকটা একটা স্টার, এটাকে একটা স্টার দিচ্ছি। ঠিক আছে, এগুলো একটু দেখে ফেলবা। ভাববাচক, ও ভাববাচকটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে, ভাববাচকটা একটু দেখবো। ঠিক আছে, যেসব বিশেষণ বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে বিষয়িত করে তাকে ভাববাচক বিশেষণ বলে। বিধেয় বিশেষণটা খুব একটা গুরুত্বপূর্ণ না, প্রশ্ন জটিল হলে আবার বিধেয় বিশেষণ থেকে আসতে হবে, যদি প্রশ্ন জটিল করে, তাই বিধেয় বিশেষণটা একটু দেখতে হবে। নিচে কোন বাক্যের বিধেয় বিশেষণ দেখেছো? এই যে এখানে একটা প্রশ্ন আছে, বিধেয় বিশেষণ কি? এখন বিধেয় বুঝতে গেলে আমাদেরকে কিন্তু আগে বুঝতে হবে উদ্দেশ্য আর বিধেয় আমরা বুঝি কিনা। হ্যাঁ, উদ্দেশ্য হচ্ছে যাকে নিয়ে কথা বলবে সে হচ্ছে, আমাদের একটা চ্যাপ্টার আছে কিন্তু, একেবারে লাস্টের দিকে যদি আমরা যাই, একদম যদি আমরা শেষের দিকে যাই, বাক্যের অংশ শ্রেণী বিভাগ। ঠিক আছে, বাক্যের অংশ শ্রেণী বিভাগ আমি এখানে যাই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আন্দাজে একটা ঢিল মারতে হবে। দেখা যাক কারো কে চলে আসছে। ওকে, বাচ্চ, এটা তো বোধহয় আর একটু আগে হবে। এই যে আমরা পেয়েছি বাক্য কাল। এই যে দেখো এখানে কি আছে, এই যে উদ্দেশ্য বিধেয় কথাটা,
আসছে কিন্তু, দেখছো? উদ্দেশ্য আর বিধেয়, এই যে এখান থেকে প্রশ্ন আসবে। দুইটা অংশে ভাগ করা যায়, উদ্দেশ্য আর বিধেয়। যা বলা হবে তা হচ্ছে উদ্দেশ্য, তাকে নিয়ে যা কিছু বলা হবে তা হচ্ছে বিধেয়। উদ্দেশ্যটা আগে থাকে, বিধেয়টা পরে থাকে। উদ্দেশ্য আগে থাকে, বিধেয় পরে থাকে একটা বাক্যের মধ্যে, ঠিক আছে? আমি মানুষ, আমি হচ্ছে উদ্দেশ্য, মানুষটা হচ্ছে বিধেয়। আমি ভালো মানুষ, আমি হচ্ছে উদ্দেশ্য, ভালো মানুষটা হচ্ছে বিধেয়। এবং এই ভালোটা হচ্ছে বিশেষণ, বিশেষণটা কোথায় আছে? ওই বিধেয়র আগে বসে। ঠিক আছে, মানে বিধেয়র অংশের বিশেষণ বিধেয়র আগে বসবে, আর উদ্দেশ্য অংশের বিশেষণটা উদ্দেশ্যর আগে বসবে। এই বিশেষণটাকে কি বলে? সম্প্রসারক বলে। আবার একটু পরে আলোচনায় আসবো, এগুলো এগুলো আমি আলোচনা করবো আরো বিস্তারিত, দেখা যাক। তারপর নোটে যাই, ঠিক আছে? এই যে দেখো, বিধেয় বিশেষণ কোনটা আছে? লোকটা পাগল, পাগলটা কোথায় আছে? পরে আছে কিন্তু। তো বিশেষণটা বিধেয় অংশের বিশেষণটা কি থাকবে? পরে থাকবে। বিশেষণটা কি থাকবে? পরে থাকবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো যে পাথুরে মৃত্যু উপাদানবাচক। পাথুরে মৃত্যুটা কি? এটা আমি বলেছি, উপাদানবাচকটা খুব ভালো করে দেখবা। উপাদানবাচকটা গুরুত্বপূর্ণ। ঠান্ডা পানি এটা কি বাচক? দেখো, ঠান্ডা পানি হচ্ছে গুণবাচক, এটা পানির গুণ বোঝাচ্ছে। ওকে, এই যেগুলো আমি স্টার দিচ্ছি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, সেগুলো আমি আলোচনা করে যাচ্ছি। সবগুলো আমি এখন আলোচনা করছি না, বা সবগুলো আলোচনা করার টাইম নেই। ঠিক আছে, আমাদের একটা চার্ট আছে, আমি চার্টটা তোমাদেরকে আলাদা করে ছবি আকারে দিব আমার ক্লাস শেষে। একটা চার্ট আছে, পুরা পদের চার্ট আছে, ওই চার্টটা পড়লে তোমার জন্য সহজ হবে। যে ক্রিয়াপদ, ক্রিয়াপদ পুরো চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ, একেবারে স্টার মার্ক, স্টার মার্ক। ক্রিয়াপদের চ্যাপ্টারটাকে আমরা কি দিব? হ্যাঁ, ক্রিয়াপদের চ্যাপ্টারটাকে আমরা স্টার মার্ক দিয়ে রাখবো। ক্রিয়াপদের চ্যাপ্টারকে স্টার স্টার। ঠিক আছে, যত স্টার পারি, এখান থেকে প্রশ্ন থাকবেই থাকবে। ক্রিয়াপদের পুরো চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত সবই গুরুত্বপূর্ণ। কারণ কি? কারণ এখানে যা আছে, মানে তোমার প্রশ্ন ক্রিম, এটা হচ্ছে ক্রিম। এখান থেকে প্রশ্ন যে কোনো জায়গা থেকে আসতে পারে। যেমন ক্রিয়াপদের কয়টা অংশ থাকে, একটা প্রশ্ন আছে, তাই না? ক্রিয়াপদের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে তোমার মানে ধাতু, আর একটা হচ্ছে বিভক্তি। এটা শুরুতে আছে কিন্তু, তাই না? দুইটা অংশ থাকে ক্রিয়াপদের, ধাতু আর বিভক্তি। ওকে, ক্রিয়াপদের দুইটা অংশ থাকে, আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি। তারপর দেখো নিচে বলছি সংযোগ ক্রিয়া। এই সংযোগ, এটাকে আমরা স্টার মার্ক দেবো, সংযোগ ক্রিয়াকে। আমি যদি বইতে যাই, আমি যদি বইতে যাই, এই যে দেখি এখানে আমাদের ক্রিয়া কতটা আছে, 59 নম্বর পৃষ্ঠাতে। এখানে অবশ্য সিরিয়াল মিলতেছে না আবার। এই যে এইটাকে এটাকে স্টার মার্ক দিব, কেমন? এটাকে আমরা কি মার্ক দিব? স্টার মার্ক দিব। সেটা হচ্ছে কি? সংযোগ ক্রিয়া এবং যৌগিক ক্রিয়া, এই দুইটাকে আমরা স্টার মার্ক দিয়ে রাখবো। নাম ক্রিয়াটা ইম্পর্টেন্ট, কিন্তু এই দুইটা ক্রিয়া না বেশি বেশি গুরুত্বপূর্ণ ক্রিয়া থেকে। তো এখানে দেখো, এখানে আসলে শুরুতে বলা আছে, শুরুতে দেখো যে শুরুতে কি বলা আছে। এই যে দেখো, ক্রিয়া শুরুতে বলা আছে যে উম, আহ, যে বাক্য উদ্দেশ্য কর্তা কি করে, সেটা হচ্ছে কি ঘটে, সেটা হচ্ছে ক্রিয়া, সেটাই ক্রিয়া। ওকে, তা ক্রিয়া মূল বা ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে গঠিত হয়। এবং এখানে দুইটা অংশ, একটা হচ্ছে ধাতু আর একটা হচ্ছে বিভক্তি, ক্রিয়া বিভক্তি। ঠিক আছে, এই হচ্ছে দুইটা অংশ। আবার পক্ষ এবং কালভেদে ক্রিয়ার উপভেদ হয়। পক্ষ মানে কি? মানে পার্সন অনুযায়ী ক্রিয়া চেহারা পাল্টে যায়। কাল অনুযায়ী, আমি আগামীকাল যাব, আগামীকাল হলে যাব, বর্তমান হলে যাই। এই যে ক্রিয়ার রূপটা চেঞ্জ হয়ে গেল কাল অনুযায়ী। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন, যে কি অনুযায়ী ক্রিয়ার রূপ চেঞ্জ হয়? পক্ষ এবং কাল অনুযায়ী ক্রিয়ার রূপ চেঞ্জ হয়। তারপর যে ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়ার প্রকার আছে, তাই না? দুই প্রকার, সমাপিকা অসমাপিকা। এটা খুব একটা ইম্পর্টেন্ট না। মাঝে মধ্যে ফাইজলামে একটা কোশ্চেন দেয়, সেটা হচ্ছে এটা, যে অসামরিক ক্রিয়া কয় ধরনের হয়? 3 ধরনের হয়, ভূত, ভাবী, শর্ত। ঠিক আছে, এগুলো এখন বোঝানো আসলে টাইম নাই, আমি বুঝাচ্ছি না। আমি ডিরেক্ট আলোচনায় চলে যাচ্ছি। তারপর দেখো ক্রিয়ার প্রকারভেদ আছে এখানে। এরপর দেখো কর্মের উপস্থিতিতে ক্রিয়া। কর্মের উপস্থিতিতে ক্রিয়া কয় প্রকার? কর্মের উপস্থিতিতে ক্রিয়া হচ্ছে সকর্মক, অকর্মক, দ্বিকর্মক। মানে কর্ম থাকলে সেটা সকর্মক, কর্ম না থাকলে সেটা অকর্মক, আর দুইটা কর্ম থাকলে সেটা দ্বিকর্মক। এরপরে আসলে যে তোমার গঠন বিবেচনায় ক্রিয়া কত প্রকার? গঠন বিবেচনায়, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। গঠন বিবেচনায় ক্রিয়াটা কত প্রকার? গঠন বিবেচনায় ক্রিয়া হচ্ছে 5টা প্রকার, 6টা প্রকার। এখানে 5টা প্রকার আলোচনা করা আছে: সরল, প্রযোজক, নাম, যৌগিক, সংযোগ। এই দুইটা থেকে, একটু আগে বলেছি, এই দুইটা থেকে বেশি বেশি প্রশ্ন আসে। এই দুইটাকে একটু ভালো করে দেখতে হবে। ঠিক আছে, যদি বিশেষ ভীষণ ধনাত্মক শব্দের পরে বিভিন্ন ক্রিয়া যুক্ত হয়, সংযোগ হয়, সেটা বলে সংযোগ ক্রিয়া। আর যৌগিক হচ্ছে সমাপিকা অসমাপিকা একসাথে থাকলে সেটা বলে যৌগিক ক্রিয়া। এখন সমাপিকা অসমাপিকা তুমি বুঝো কিনা? যেটা বাক্যের ক্রিয়াকে সমাপ্ত করে সেটা সমাপিকা ক্রিয়া, যেটা বাক্যের ভাবকে অসমাপ্ত রাখে সেটা অসমাপিকা। আমি যাই, এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আমি গিয়ে, এই গিয়েটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। যখন পাশাপাশি দুইটা ক্রিয়া, আমি গিয়ে খাবো, তাহলে গিয়ে খাবো দুটা মিলে হচ্ছে যৌগিক ক্রিয়া। আর যদি তোমার কি হয়, বিশেষ ভীষণ ধনাত্মক শব্দের পরে যদি আলাদা করে ক্রিয়া যুক্ত হয়, সেটা বলে সংযোগ ক্রিয়া। ঠিক আছে,
ওকে, যেমন রাজি হওয়া, একটা উদাহরণ দেখেন, রাজি হওয়া, রাজিটা বিশেষ্য, তারপরে আবার একটা ক্রিয়া যুক্ত হয়েছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সংযোগ ক্রিয়া। আর যৌগিক ক্রিয়াতে হবে কি, যৌগিক ক্রিয়াতে হবে যে তোমার সমাপিক অসমাপিকের পাশাপাশি বসবে। যেমন হচ্ছে দেখো যে কি লিখছে, মরে যাওয়া, এই মরেটা অসমাপিকের ক্রিয়া, যাওয়াটা সমাপিকের ক্রিয়া। ঠিক আছে, এই দুইটা খুব ইম্পর্টেন্ট আমাদের ইয়ের জন্য, ক্রিয়ার জন্য, ক্রিয়া থেকে। ওই যে যেগুলি সংযোগ ক্রিয়ার উদাহরণ। তাহলে সংযোগ ক্রিয়া কি বলেছি, একটা বিশেষ্য বসবে, তারপরে তারপরে একটা কি হবে, তারপরে একটা বিশেষ্যের পরে একটা ক্রিয়া আসবে। তাহলে এখানে বিশেষ্য বসেছে কোথায়, দেখো বিশেষ্য কোথায়, এই গিয়ে, এটা তো অসমাপিকা ক্রিয়া, ছটফটের এখানে তো দুইটা নাই, এখানে দুইটা নাই, এই দুইটা হচ্ছে আমাদের অপশন, এই দুইটা হচ্ছে আমাদের কি অপশন, এটা, এই দুটো হচ্ছে আমাদের অপশন। এখন এখান থেকে কোনটা কনফিউজ, মানে কনফিউজ হচ্ছে কিভাবে, কেন হবো, এটা এটা হচ্ছে অস্বাভাবিক ক্রিয়া। উদয়, এটা হচ্ছে বিশেষ্য, উদয় এটা কি, সূর্য উদয় হয়, কি হয়, উদয় হয়, এটা একটা বিশেষ্য। এই বিশেষের সাথে আরেকটা ক্রিয়া যুক্ত হয়েছে, এটাকে আমরা বলবো কি ক্রিয়া, সংযোগ ক্রিয়া। তো আমাদের আমাদের উত্তর হচ্ছে এখানে উদয় হওয়া। ঠিক আছে, উত্তর কি সংযোগ ক্রিয়া, উত্তর উত্তর কি এখানে উদয় হওয়া। আবার বলছি, বইয়ের এমসিকিউ গুলো একেবারে ঠাড়া মুখস্থ করে চলে যাবে, কোনো কথাবার্তা ছাড়া। তারপর হচ্ছে বিশেষণ ধনাত্মক শব্দের শেষে আ বা আন প্রত্যয় যুক্ত হয়ে যে ক্রিয়া গঠিত হয় তাকে কি বলে। ঠিক আছে, এটার উত্তর কি হবে বলো দেখি, বিশেষণ ধনাত্মক শব্দের শেষে আ বা আন প্রত্যয় যুক্ত হয়ে। এই যে দেখো এখানে বলছে বিশেষণ ধনাত্মক শব্দের পরে, বিশেষণ ধনাত্মক শব্দের পরে আ বা আন প্রত্যয় যুক্ত হয়ে যে ক্রিয়া গঠিত হয় তাকে বলে নাম ক্রিয়া। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে নাম ক্রিয়া। ঠিক আছে, এটা হচ্ছে কি ক্রিয়া, নাম ক্রিয়া। ওকে, আচ্ছা, এরপরে আমরা ক্রিয়া বিশেষণে চলে যাচ্ছি। ক্রিয়া বিশেষণ ক্রিয়াকে যে বিষয়িত করে, সেটা এখানে পাঁচটা ধরন আছে, আমরা জানি পাঁচ প্রকার আছে। এই যে দেখো, গঠন বিবেচনা ক্রিয়া কয় প্রকার, গঠন বিবেচনা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে একটা পদ বেদী, এক বেদী, আরেকটা হচ্ছে বহুপদী গঠন বিবেচনা। আর একটা হচ্ছে ক্রিয়া বিশেষণ হচ্ছে কয় প্রকার, গঠন বিবেচনা ক্রিয়া বিশেষণ হচ্ছে পাঁচটা, মানে নর্মালি হচ্ছে পাঁচ প্রকার। আর গঠন বিবেচনায় যদি বলে তাহলে সেটাকে ধরতে হবে কয় প্রকার, সেটাকে ধরতে হবে তোমার, দেখো এখানে আমি দেখাই যে, তারপরে হচ্ছে যে তোমার, এই যে দেখো, ক্রিয়া বিশেষণকে নর্মালি হচ্ছে কয়েকটা ভাগে ভাগ করা যায়, ধরন, কাল, স্থান, নীতি, পদার্থ। কিন্তু তুমি যখন যাবা কোথায়, যখন তোমাকে এইটা একটা ঝামেলা করছে, গঠন বিবেচনায় বললে অনেকে পাঁচ প্রকার দাগে দিয়ে চলে আসবে, কিন্তু এই ভুলটা করা যাবে না। গঠন বিবেচনা হচ্ছে কয় প্রকার, দুই প্রকার, একপদী আর বহুপদী। এই যে একটা আস্তে, এটা হচ্ছে একটা পদ, ভয়ে ভয়ে, এটা হচ্ছে দুইটা পদ। তাহলে গঠন বিবেচনা বললে একটু খেয়াল করতে হবে, দুই প্রকার। সাধারণ বললে, এমনি কিছু না বললে, যে ক্রিয়া বিশেষণ কয় প্রকার, তাহলে পাঁচ প্রকার। আর যদি গঠন বিবেচনা বলে তাহলে বলতে হবে দুই প্রকার। ঠিক আছে, এই কনফিউশনটা দূর করে দিলাম। তাহলে আমাদের আসো, বলছে ভয় ভয়ে চুপি কোন ক্রিয়া বিশেষণ। তাহলে ভয় ভয়ে চুপি এগুলো হচ্ছে ধরনবাচক, এগুলো কি ধরনবাচক ক্রিয়া বিশেষণ, কাজটার ধরন বোঝায়। যদি স্থান বোঝায় স্থানবাচক, যদি সময় বোঝায় কালবাচক। ঠিক আছে, তারপরে হচ্ছে যদি ছোট ছোট পদ দিয়ে বোঝায় তাহলে হচ্ছে পদানুবাচক। ওকে, স্থান, কাল, ধরন, এই যে এখানে আছে দেখো, স্থান, কাল, ধরন, একটা হচ্ছে নেতিবাচক। আমরা যে ক্রিয়া করে যে না, নেই, নি, দেখি, এগুলো হচ্ছে নেতিবাচক ক্রিয়া বিশেষণ। এগুলো কি ধরনের নেতিবাচক ক্রিয়া বিশেষণ। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে যে দেখো, তারপর প্রশ্নটা দেখো এখানে, গঠন নিয়োজনে বলেছি আমরা যে মরিত মরবো, এই যে ছোট্ট তো, এই যে ছোট্ট তো, এটা হচ্ছে পদার্থ। ছোট ছোট পদ যেগুলো থেকে, এগুলো হচ্ছে পদার্থ। বই থেকে পড়ে ফেললে হবে। অনুসর্গ, অনুসর্গ দুইটা প্রকার আছে, আমরা জানি যে একটা হচ্ছে ক্রিয়ার চেহারা মতো, একটা হচ্ছে ক্রিয়ার চেহারা না। ঠিক আছে, আর অনুসর্গ চেনার টেকনিক কি, এগুলো হচ্ছে যে তোমার শব্দের শেষে, শব্দের পরে বসে বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এরা বিশেষ্য না, এরা বিশেষণও না, এরা ক্রিয়াও না। হ্যাঁ, কিছু আছে ক্রিয়া চেহারার মতো, বাট সে ক্রিয়া না। ঠিক আছে, এইগুলা বলে ক্রিয়াজাত অনুসর্গ। এই যে অনুসর্গকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সাধারণ, একটা হচ্ছে ক্রিয়াজাত। ঠিক আছে, যেমন হচ্ছে ধরো যে বনা, মাছ, এগুলো হচ্ছে সাধারণ, বোঝা যায়। আর ক্রিয়াজাত মানে দেখতে, চেহারাটা দেখতে কি ক্রিয়ার মতো, যে আহ ধরো যে কি, আহ ভালো করে কাজটা করো, ভালো করে কাজটা করো। এখানে কোরেটা হচ্ছে আসলে, মানে আহ কোরেটা হচ্ছে এটা এক ধরনের অনুসরণ। ঠিক আছে, যেগুলো চেহারা হচ্ছে কিসের মতো, মানে ক্রিয়ার মতো। আমরা যদি বইতে যাই, চলো আমরা বইতে যাই দেখি সরাসরি, তাহলে আমাদের জন্য আরো সুবিধা হয়। এই যে অনুসর্গ দেখো, অনুসর্গ, সাধারণ অনুসর্গ হচ্ছে এগুলো, উপরে কাছের জন্য দ্বারা বানানো, এগুলো হচ্ছে সাধারণ অনুসর্গ। আর এই যে করে থেকে, হ্যাঁ ভালো করে খেয়ে না, করে থেকে, দিয়ে, ধরে, এগুলো চেহারা দেখতে কিসের মতো, এতে চেহারাটা দেখতে কিসের মতো, এতে চেহারাটা দেখতে ক্রিয়ার মতো, এতে চেহারাটা দেখতে ক্রিয়ার মতো, এই জন্য এরা হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। ঠিক আছে, এই জন্য এরা কি ক্রিয়াজাত অনুসর্গ, এগুলো চেহারা দেখতে ক্রিয়ার মতো, এগুলো ক্রিয়াজাত অনুসর্গ। ভাই এর বাইরে আর আসবে না, এই চার পাঁচটা যা আছে ভাই একটু কষ্ট করে মুখস্থ করিও প্লিজ। হ্যাঁ, এর বাইরে কিন্তু পরীক্ষাতে আসবে না, এগুলো একটু কোনো ব্যাপার না কিন্তু এটা মুখস্থ করতে। ওকে, আচ্ছা, তারপরে আমরা যাই, তারপরে হচ্ছে যে তাহলে অনুসর্গকে কত ভাগে ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায় অনুসর্গকে। দুই ভাগে নিচে কোনটিতে ক্রিয়া অনুসর্গের প্রয়োজন হয়েছে দেখো, এখানে কোথায়, এই পর্যন্ত, এটা
নাই, উপরে এটাও ক্রিয়ার মতো চেহারা না, পরে এটাও ক্রিয়ার মতো চেহারা না, দিয়ে এটা হচ্ছে ক্রিয়ার মতো চেহারা, তাহলে এটা হচ্ছে ক্রিয়াজাত অনুসরণ। তারপর হচ্ছে যোজক। যোজক গুলার মধ্যে সিম্পল, আমি এখানে দিয়েছি কোনটা সাধারণ কোনটা বিকল্প, হ্যাঁ, যেটা গুরুত্বপূর্ণ আমি সেগুলো দিয়েছি। তোমার জাস্ট এখানে অল্প অল্প ভাই, এগুলো প্যারার কিছু নেই, অল্প অল্প দুইটা তিনটা এক্সাম্পল, এগুলো মুখস্থ করার কোনো ব্যাপার না। হ্যাঁ, একটু রিভিশন দিলেই পারবা, এগুলো কোনো সমস্যা হবে না। আশা করি সাপেক্ষ যোজকটা আমরা ইস্তেমাল দিব, সাপেক্ষ যোজক থেকে আসতে পারে, যে একটা যোজক বসলে আরেকটা যোজক বসবে, এটাকে বলে সাপেক্ষ যোজক। যেমন যদি, তবে, যত, তত, হ্যাঁ, যেহেতু, সেহেতু, এগুলো হচ্ছে সাপেক্ষ যোজক। ঠিক আছে। আচ্ছা, যেমন ধরো বিধেয় যোজকের বিরোধ যোজক, বিরোধ কোনটাতে আছে? ধরো যে আমরা দেখো এখানে বিরোধ, তাই, তাই কিন্তু বিরোধ বুঝায় না, এটা কারণ বুঝায়। আচ্ছা, তা না হয় কফি, এটা বিকল্প বুঝায়, কিন্তু বিরোধ দেখাচ্ছে হবে দুইটাতে, তবুতে আর তবেতে। এখন তবু তবের মধ্যে কিরকম হবে? যদি রোদ উঠে তবে রওনা দিব, এটা কিন্তু বিরোধ বোঝায় না। তাকে আসতে বললাম তবু এলো না, এটা বিরোধী বোঝায়, কাজটা বিরোধী কাজ, তাহলে এখানে উত্তর হবে তবু এলো না, অপশন খ হচ্ছে এখানে উত্তর। ঠিক আছে। তারপর হচ্ছে কারণ হচ্ছে কোন যোজকে একে অন্যের পরিপূরক, পরিপূরক কোনটা? সাপেক্ষ যোজক। পরিপূরক কোনটা? সাপেক্ষ যোজক হচ্ছে পূরক, একটা বসলে আরেকটা বসে, একটু আগে আলোচনা করেছি। আচ্ছা, দুটি পদ বা শব্দ বা বাক্যকে যোগ করে কোন ধরনের যোজক? সাধারণ যোজক। দুইটি পদ বা শব্দ বা বাক্যকে যোগ করে কোন যোজক? সাধারণ যোজক। বিকল্প হলে চা না হয় কফি খাবো, এটা হচ্ছে বিকল্প। কারণ হলে তুমি আসনি তাই আমি যাইনি, এটা হচ্ছে কারণ। সাপেক্ষ হলে একটা বসলে একটা, যদি তুমি আসতে তবে আমি যেতাম, এটা হচ্ছে সাপেক্ষ যোজক। জাস্ট সাধারণ যোজক ও এবং এগুলো হচ্ছে সাধারণ যোজক, এগুলো যুক্ত করে দুইটাকে। ঠিক আছে। আবেগ, আবেগে কি হয় দেখো, আবেগে হচ্ছে অলংকার আবেগ, আমরা জানি আবেগে বিভিন্ন প্রকারভেদ আছে, তো এখানে হচ্ছে প্রকারভেদ গুলো একটু মুখস্থ করতে হবে ভাই, প্রকারভেদ গুলো একটু মুখস্থ করার দরকার। ঠিক আছে। আচ্ছা, যদি মুখস্থ নাও করতে পারো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, শুধু এখান থেকে তুমি রিডিং পড়বা, রিডিং পড়ে যাবা। রিডিং পড়ার পরে যেটা একটু কনফিউজিং, যেমন ধরো এখান থেকে বিরক্তি আবেগটা একটু কনফিউজিং, তুমি না পারতে পারো বিরক্তি আবেগটা, তাহলে বিরক্তি আবেগটা একটু মুখস্থ করলাম। আতঙ্ক আবেগটা তোমার একটু কনফিউজ লাগতে পারে। বিষয় তো বুঝতেই, আরে তুমি আবার কখন এলে, আরে তুমি বিষয়, কি চমৎকার দৃশ্য, এগুলো বিষয়। করোনা বুঝে, আহা বেচারার কত কষ্ট, হায় হায়, প্রেম করে তার কি অবস্থা হলো, তাহলে এগুলো হচ্ছে করুণা আবেগ, তাই না? এগুলো আমরা বুঝতে পারি। প্রশংসা করতেছে, সাবাস, এভাবেই তুমি পরীক্ষা আন্ডা পেরে যাবে। ঠিক আছে, প্রশংসা করতেছে, বাহ কি জঘন্য লিখেছো, এগুলো সব প্রশংসা, তাই না? ওকে, এইখানে আমার এটা একটু কনফিউজিং, সিদ্ধান্ত হবে, হ্যাঁ বেশ, ভাই এগুলো অল্প ভাই, মাত্র দুইটা 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 দুইটা, ভাই কি বলতাম, মানে আগের বইতে এত এত ছিল, এত এত ছিল, পোলাপাইন পড়তে 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 মানে শহীদ হয়ে যেত, কিন্তু এখন তোমাদের মানে ওটা প্রয়োজন নাই, দুই তিনটা এক্সাম্পল। ঠিক আছে, শুধুই শুধুই তোমরা এত প্যারা নেওয়া, আসলে প্যারা নেওয়ার কিছুই নাই। ওকে, প্যারা নেওয়ার কিছুই নাই। তাহলে এগুলো একটু দেখে যেতে হবে। আরেকটা দেখতে হবে কি জানো, আরেকটা দেখতে হবে, লাস্ট একটা আছে, দেখো কি, এটা হচ্ছে সম্বোধন আবেগ, ও হে বন্ধু, ও গো। আর অলংকার আবেগ হচ্ছে দুধ জাগে। ঠিক আছে, এইগুলো একটু দেখবো, অলংকার আবেগ দেখবা, এটা একটু ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, অলংকার আবেগটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা একটু দেখবা। তোমার বই নিয়ে বসছো, বই নিয়ে বসে কিন্তু ক্লাসটা করা উচিত তোমাদের। আচ্ছা, তাহলে এখানে দেখো নিচে কোনটা অলংকার আবেগ, এখানে হচ্ছে যে জাগে, এখানে জাগ্য আসছে, এটা হচ্ছে জাগে, জাগে ওসব কথা থাক। নিচে কোনটা আতঙ্ক আবেগ, বাপরে বাপ, আতঙ্ক বোঝাচ্ছে, তাই না? এরপর হচ্ছে পরিচয় দেখছি পাকের অংশ, শ্রেণী বিভাগ। এখান থেকে যাকে অবলম্বন করে কে সম্পাদিত, তাকে বলে, এটা আমরা একটু বই থেকে আলোচনা করতে হবে, এটা একটু আলোচনা করতে হবে, কেননা এটা তোমাদের জন্য নতুন। ঠিক আছে। এই যে আসো আসো, এই যে আসো, বাক্যের অংশ, শ্রেণী বিভাগ। এখান থেকে আমরা চলো গুরুত্বপূর্ণ, আমি লাইনগুলো দাগাই ফেলি, কেমন? তোমরা বইতে দাগাই ফেলো এই গুরুত্বপূর্ণ লাইন। যেমন এটা হচ্ছে, এটা যেহেতু মুছে যাবে, তাই তোমরা এটা একটু দাগাই ফেলে, এই যে এককে বাক্য বলে, এটা স্টার মার্ক দিয়ে রাখবে, এটা স্টার মার্ক দিয়ে রাখবে। তা হচ্ছে বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি সে পদ বলে, এদিকে পদ হলো বাক্যের একক। এখানে দেখা একটা হচ্ছে মানে শব্দ দিয়ে গঠিত ভাষিক একককে বলে, ভাষিক একককে বলে এক বা একাধিক শব্দ গঠিত ভাষিক একককে বাক্য বলে। ঠিক আছে, বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটিকে পদ বলে, এদিকে পদ হলো বাক্যের একক। এটা খেয়াল করবে কিন্তু। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল করতে হবে। বাক্য হচ্ছে ভাষার একক, বাক্য কার একক? ভাষার একক। পদ হলো বাক্যের একক, এই জিনিসটা মনে রাখবা। বাক্য হচ্ছে, বাক্য সে হচ্ছে কি ভাষার একক, আর পদ সে হলো বাক্যের একক, এই জিনিসটা খেয়াল রাখবা। ঠিক আছে।
এবং এটা রূপতত্ত্ব অংশে কি হয়, মানে এগুলা নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো বাক্যে সাধারণত তিনটা অংশ থাকে, কর্তা, কর্ম ও ক্রিয়া। যে করে কাজটা সে কর্তা, যাকে আশ্রয় সম্পাদিত হবে সে কর্ম, আর তাকে দিয়ে যা করা হয় তা হচ্ছে ক্রিয়া। বাক্যে দুইটা অংশ থাকে, একটু আগে আলোচনা করছি, উদ্দেশ্য আর বিধেয়, এটা আমি আলোচনা করছি না। গঠনগত দিক দিয়ে বাক্য তিন প্রকার: সরল, জটিল, যৌগিক। ঠিক আছে। গঠনগত দিক দিয়ে বাক্য তিন প্রকার। এই যে দেখো সরল বাক্য। আচ্ছা, এগুলো আমার বোঝানোর দরকার নাই তো, না? এগুলো তো বোঝানোর দরকার নাই। যে সরল বাক্য হচ্ছে একটা সমাপিকা ক্রিয়া থাকবে, জেসমিন সবার জন্য চা বানিয়েছে, বানিয়েছে একটা সমাপিকা ক্রিয়া। জটিল বাক্য মূল বাক্যের অধীনে আরেকটা আশ্রিত বাক্য থাকবে, যদি তোমার কিছু বলার থাকে তবে এখানেই বলে ফেলো। এটা একটা অধীন বাক্য, এটা একটা স্বাধীন বাক্য। যৌগিক বাক্য যোজক দ্বারা যুক্ত থাকবে, তাই না? এই যে শ্রুতি খায় আর রহিমা ভাত খায়, এই যে রহিম আর আর হচ্ছে যোজক। আচ্ছা, এইবার যেটা জটিল অংশ সেটা হচ্ছে বিধি অংশে ক্রিয়া না থাকা, না থাকা। এটা হচ্ছে প্রক্রিয়া একটা ক্রিয়া, মানে বাংলাতে এমন হয়, বাংলাতে হচ্ছে ক্রিয়া থাকতে পারে না থাকতে পারে, বাট সে আছে। সে না থেকেও থাকে, এত পাওয়ারফুল, সে নাই আসে নাই তারপরেও সে আছে। যেমন আমার মা চাকরি করেন, এখানে করেনটা মানে প্রেজেন্ট, ক্রিয়াটা এখানে কি আছে, ক্রিয়াটা এখানে প্রেজেন্ট আছে। কিন্তু দেখো যে অক্রিয় বাক্যের মধ্যে, অক্রিয় বাক্যের মধ্যে দেখো যে যে তিনি বাংলাদেশের নাগরিক, তিনি বাংলাদেশের নাগরিক, এই কথাটা এভাবে বলা যায়, তিনি বাংলাদেশের নাগরিক, তাই না? তো ছিলেন বা হবেন এইটুকু বলার দরকার নেই, তিনি বাংলাদেশের নাগরিক নিলে মানে বুঝে যাচ্ছে, হচ্ছে ক্রিয়াটা নাই, এটা হচ্ছে অক্রিয় বাক্য। তাহলে বাক্যের ক্রিয়া, বাক্যে ক্রিয়া প্রেজেন্টের উপরে কয় প্রকার? দুই প্রকার, একটা সক্রিয় আর একটা অক্রিয়, এটা মনে রাখবা। ক্রিয়ার প্রেজেন্টের উপরে প্রশ্নের ধরন বুঝতে হবে, কিসের উপরে ভিত্তিতে বলছে। তারপর বাক্য বক্তব্য লক্ষণ, যে এই বাক্যকে আবার চারটা ভাগে ভাগ করছে, এগুলো সহজ, তাই না? অনুক্রিয়াটা এটা একটু মনে রাখবা, আদেশ নিষেধ অনুরোধ প্রার্থনা। ওকে। আচ্ছা, তারপরে আমরা যাই। এরপরে তোমার এখানে এক্সাম্পল আছে, বইয়ের এক্সাম্পল গুলো কিন্তু অবশ্যই করতে হবে। আমি বাক্যের বর্গটাও আলোচনা করে ফেলি। বাক্যের বর্গ, বর্গ মানে হচ্ছে যে কি, তোমার একাধিক বাক্যাংশ থাকে, সেটাকে আমরা বাক্যের বর্গ বলি। একাধিক শব্দ মানে বাক্যাংশ মানে শব্দের অংশ আর কি। একাধিক শব্দ যখন একটা কাজ করবে, যেমন ধরো মালা ও মায়া, দুইজন তিনটা শব্দ এখানে একটা কাজ করছে, একটা সাবজেক্টে কাজ করছে, এটাকে বলে বর্গ। মানে একাধিক শব্দ একটা কাজ করবে, একটা অ্যাকশনে নামবে, এটা হচ্ছে বর্গ। খুব সকালে, যদি সকালে বলতে এটাকে আমি শুধু বিশেষণ বলতাম, কিন্তু এখন হচ্ছে খুব সকালে ক্রিয়া বিশেষণ বলতাম, কিন্তু এখন দুইটা শব্দ কাজ করছে, তাহলে এটাকে আমার বলতে হবে যে ক্রিয়া বিশেষণ বর্গ। কোথায় দাঁড়িয়ে আছে? বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা। তাহলে এখানে আমি যদি বলতো যে সামনে দাঁড়িয়ে আছে বা সামনে, তাহলে আমি বলতাম যে এটাকে শুধু, এটা শুধু কি স্থানবাচক ক্রিয়া বিশেষণ। কিন্তু এখন এখানে তিনটা চারটা শব্দ একসাথে আছে, তাহলে এটাকে আমার বলতে হবে তোমার কি স্থানবাচক ক্রিয়া বিশেষণ বর্গ বলতে হবে এটাকে। বিষয়টা বুঝা গেল? আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে বর্গ হচ্ছে কয় প্রকার। বর্গ হচ্ছে তোমার এই যে বর্গে আছে দেখো, বিশেষ্য বর্গ মানে যেটা বিশেষের কাজ করবে, দুইটা তিনটা শব্দ বিশেষের কাজ করবে সেটা বিশেষ্য বর্গ, দুই তিনটা শব্দ বিশেষণের কাজ করলে সেটা বিশেষণ বর্গ, দুই দুইটা শব্দ ক্রিয়া বিশেষণের কাজ করলে সেটা ক্রিয়া বিশেষণ বর্গ, আর দুইটা শব্দ যদি কি হয়, তোমার ক্রিয়া দ্বারা কাজ করে, ক্রিয়ার কাজ করে, ওই যে যৌগিক ক্রিয়া সংযোগে, এগুলো ওয়ান কাইন্ড অফ ক্রিয়া বর্গ। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এবার আমাদের ইয়েতে চলে যাই। দেখো, যাকে অবলম্বন করে সে হচ্ছে কি কর্ম, সে হচ্ছে কি কর্ম, যাকে অবলম্বন করে ক্রিয়া সমাহিত। সাধারণত বাক্যের কয়টা অংশ থাকে? দুইটা অংশ থাকে। বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে কি বলে? কর্তা বলে। এগুলো আমরা আলোচনা করেছি। ঠিক আছে। আচ্ছা, বাক্যের বর্গ চলে আসছে। বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে কি বলে? বর্গ বলে। যোজক দ্বারা দুইটা বিশ্ব যুক্ত হয়ে কোন বর্গ তৈরি হয়? সেটা হচ্ছে তোমার যোজক দ্বারা দুটো বিশেষ্য যুক্ত হয়ে, হ্যাঁ, দুটো বিশ্ববর্গ তৈরি হবে, যেহেতু বিশ্ব দিয়ে হবে তাহলে সেটা বিশ্ববর্গ হবে। তারপর হচ্ছে সকাল 8টার সময় সে রওনা হলো। বাক্যে সকাল 8টার সময় করবে, যেহেতু সময় বোঝাচ্ছে, স্থান কাল ধরন বোঝালে সেটা ক্রিয়া বিশেষণ, তাহলে ক্রিয়া বিশেষণ বলো। ওকে। আচ্ছা, তারপর হচ্ছে উদ্দেশ্য বিধেয়। এটা আমাদের জন্য নতুন একটা চ্যাপ্টার, উদ্দেশ্য বিধেয়। তো আমি এখানে যেটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, উদ্দেশ্য উদ্দেশ্য আমি বলেছি যে যাকে নিয়ে কথা বলেছি উদ্দেশ্য, আর বিধেয় হচ্ছে যে উদ্দেশ্য ঘিরে যা বলতো তাই বিধেয়। এখানে একটা টপিক হচ্ছে, নতুন টপিক হচ্ছে যে প্রসারণ। প্রসারণ কি? যে জিনিসটাকে বৃদ্ধি করে, মানে উদ্দেশ্যকে বড় করবে আর বিধেয় অংশকে বড় করবে। যেমন সেলিম সাহেবের ছেলে সুমন গাছতলায় বসে বই পড়ছে, এখানে সুমন হচ্ছে মূলত উদ্দেশ্য, কাকে নিয়ে কথা বলা? সুমনকে নিয়ে। তাহলে সুমনটা হচ্ছে উদ্দেশ্য, কিন্তু উদ্দেশ্যের আগে দেখো এখানে কতগুলা বিশেষণ যুক্ত করেছে, সেলিম সাহেবের ছেলে, এটা হচ্ছে উদ্দেশ্যের প্রসারক, যেহেতু উদ্দেশ্যটাকে সে বড় করেছে। তো সুমন মূলত কি করছে? পড়ছে। সুমন মূলত কি পড়ছে? এই পড়ছেটা হচ্ছে ক্রিয়া, এটা হচ্ছে বিধেয় অংশ। সে কি পড়ছে? বই পড়ছে, এটাকে বলে বিধেয়ের পূরক। যেটা বিশেষ্য থাকে, বিধেয় অংশে যে বিশেষ্যটা থাকবে এটা বলে মানে বিধেয় অংশের ক্রিয়ার পূরক বলে এটাকে। আচ্ছা, এই বাকি অংশ যেটা আছে, এই পুরোটা হচ্ছে বিধেয় অংশের প্রসারণ।
ঠিক আছে, বিধেয় অংশ তোমরা বুঝতে পারছো, বিধেয় অংশের প্রসারণ। ঠিক আছে, তাইলে এই যে আমাদের এখানে আমি এখানে আলোচনা করছি, ওকে, তোমরা এগুলো একটু রিডিং করে নাও। এবার তো যাকে উদ্দেশ্য করে কিছু বলে তাকে কি বলে? যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সে হচ্ছে বিধেয়। বিধেয় ক্রিয়ার বিশেষ অংশকে কি বলে? পূরক বলে। আমি একটু বলছি, বিধেয় ক্রিয়ার আগে যদি একটা বিশেষ্য থাকে সেটা হচ্ছে পূরক বলে। ওকে, আচ্ছা, বাক্যের উদ্দেশ্য বিধেয়কে প্রসারিত করা হয় যেসব শব্দ বর্গ দিয়ে, সেগুলোকে কি বলে? প্রসারক বলে। প্রসারিত করলে বড় করলে সেটাকে কি বলে? প্রসারক বলবে। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে সরল জটিল জড়বে, এটা আমি আসলে এটা আমার আলোচনা করার কিছু নেই, এটা আমি একটু আগে আলোচনা করছি, এটা তোমরা জাস্ট পড়ে নিবা। এটা আমি আলোচনা করছি না, তোমরা পড়ে নিবা। বাগর্থ, বাগর্থ থেকে মানে যে আমাদের ওই বাগর্থ থেকে প্রশ্ন আসবে কি, কোনটা বাচ্চার্থ আর কোনটা লক্ষ্যার্থ। তো যেটা হচ্ছে যে আমাদের মানে আমি বললাম যে ধরো যে কলা, আমি বললাম কলা, তো কলা বলাতে আমার মাথায় একটা ছবি আসছে না কলার? যে ছবিটা আসছে এটা হচ্ছে বাচ্চার্থ, এটা হচ্ছে বাচ্চার্থ। কিন্তু তোমার জন্মদিন, তোমাকে বন্ধু বলছে এই ট্রিট দে, তুমি বলছো, দিব তোরে কলা দিব। কলা বলার সাথে সাথে আমার মাথায় যেটা আসছে ওটা হচ্ছে বাচ্চার্থ, কিন্তু আমি কারো আসলে ওকে কলা দিব, আমি তাকে কিছুই দিব না। এই যে কিছুই দিব না বুঝাচ্ছি, কিছুই দিব না, এটা হচ্ছে লক্ষ্যার্থ। এটা হচ্ছে কি? লক্ষ্যার্থ। অর্থাৎ একটা শব্দ শোনার পরে যে ইমাজিনেশনটা আমাদের আসবে সেটা হচ্ছে বাচ্চার্থ, কিন্তু আরেকটা অর্থ যেটা বুঝাচ্ছে এটা হচ্ছে লক্ষ্যার্থ। তাহলে বলছে একটি শব্দ শোনার সাথে সাথে আমাদের মনে যে ছবি বা বোধ জেগে ওঠে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে বাক্যের বাচ্চার্থ। ওকে, আচ্ছা। তাহলে বাচ্চার্থ শব্দের কোন ধরনের অর্থ প্রকাশ করে? বাচ্চার্থ শব্দের যেটা মানে প্রত্যক্ষ অর্থ সেটাকে প্রকাশ করে। ঠিক আছে, আচ্ছা। তারপরে হচ্ছে যে ওকে, আর 40, 41, 42 যেগুলো আছে সেগুলো আমাদের বই থেকে ভালো করে পড়তে হবে, তারপরে আমি তোমাদেরকে একটা সাজেশন দিব এটা থেকে। এইবার চলে আসে আমাদের গুরুত্বপূর্ণ জিনিস, কোথায়? সাজেশন। সাজেশন এটার জন্য তোমরা অপেক্ষা করছো, আমাকে সবার দুপুর থেকে অসংখ্য মেসেজ দিয়েছো এই সাজেশনটার জন্য। এই সাজেশনটা এখানে দেওয়া আছে স্যার, এটা লেখার জন্য যে কৌশল সেটার ক্লাসটা আমি তোমাদেরকে গ্রুপে দিয়েছি। তার মধ্যে আমি একটা জিনিস এখানে অ্যাড করবো। আচ্ছা, একটু বুঝাই বলি, নিয়মিত অংশ স্যার যেহেতু বই থেকে আসবে, বইয়ের বাইরে থেকে আসবে না, যা আছে আমরা তাই করবো। এখানে আমি গুরুত্বপূর্ণ এবং অকম গুরুত্বপূর্ণ গুলো দিয়ে দিয়েছি, সংবাদ প্রতিবেদন দিয়েছি, অনুচ্ছেদ দিয়েছি, রচনা দিয়েছি, সারাংশ সারমর্ম, বইয়ের যে কোনো একটা পাঠ, সারাংশ তো সারমর্ম যে কোনো একটা পাঠকে তুমি ভালো করে আয়ত্ত করে ফেলবে, ভাব সমস্যা দিয়েছি। রচনার এই ব্যাকরণ অংশের জন্য এখানে আমি আরেকটা জিনিস তোমাদেরকে অ্যাড করে দিই, সেটা হচ্ছে 23, 22, 23, তো তার সাথে 24, 25, এই 4টা সাল এবং বোর্ড বই অবশ্যই 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 বোর্ড বই ভালো করে মুখস্থ করে ফেলবে। আগে বইয়ের এমসিকিউ গুলো মুখস্থ করবে, তারপর বোর্ডের কোশ্চেন গুলো সলভ করবে। ঠিক আছে, এই সাজেশনটা তোমাদের জন্য রইলো, ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে, খুব ভালো করে পরিপ্রস্তুতি নাও, আমার ক্লাসগুলো করো, আশা করি তোমরা উপকৃত হবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাকলে, এরপরও যদি তোমাদের কোনো প্রয়োজন হয় অবশ্যই আমি আছি। আজকে এই পর্যন্ত থাকলো, তোমাদের পরীক্ষা ভালো হোক সে প্রত্যাশা রইলো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।